নমস্কার, ওয়েলকাম মাই ইংলিশ বুক এমএবি। আজ রাজশেখর বসুর জটাধরের বিপদ এই গল্পটি পাঠ করে শোনাব। রাজশেখর বসু 16 মার্চ 1880 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, রসায়নবিদ, অনুবাদক এবং অভিধান প্রণেতা। পরশুরাম ছদ্মনামে তিনি ব্যঙ্গাত্মক ও হাস্যরসপূর্ণ ছোট গল্পের জন্য বিখ্যাত, যা তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হাস্যরসিক লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজশেখর বসু দ্বারভাঙ্গা রাজ স্কুল থেকে এন্ট্রান্স, পরবর্তীকালে পাটনা কলেজ থেকে এফএ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ ও রসায়নে এমএ ডিগ্রি অর্জন করেন। সাহিত্যে তাঁর অবদানের মধ্যে রয়েছে চলন্তিকা, উইদান, কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, মহাভারত এবং তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, কৃষ্ণকলি, আনন্দীবাই প্রমুখ। তিনি পরবর্তীকালে পদ্মভূষণ পুরস্কার পান 1956 সালে এবং 1958 সালে আনন্দীবাই গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। রাজশেখর বসুর গল্প অবলম্বনে পরশপাত এবং ব্রিঞ্চি বাবা সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। আজকের গল্পটি জটাধরের বিপদ 1954 সালে লেখা হয়েছিল। তো শুরু করি আজকের গল্প, জটাধরের বিপদ। নূতন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। 17ই পৌষ সন্ধ্যা 6টা, পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহি, কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে আছেন। আজ নিউ ইয়ার্স ডে, সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন। মাংসের চপ তৈরি হচ্ছে। রামতারণবাবু নিষ্ঠাবান সাত্ত্বিক লোক, কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান না। তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে। সিগারেট, তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি ঝাপসা হয়ে আছে। বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে। উপস্থিত ভদ্রলোকের জন কয়েক পাশা খেলছেন, কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ বা রাজনীতিক তর্ক করছেন। অতুল হালদার বললেন, কালে বাবু আর দেরি কত? চায়ের জন্য যে প্রাণটা চ্যাঁচা করছে, কিন্তু খালি পেটে তো চা খাওয়া চলবে না, চটপট খান কতক ভেজে ফেলো। কালীবাবু বললেন, এই যে স্যার, আর 5 মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে। এমন সময় জটাধর বক্সি প্রবেশ করলেন। চেহারা আর সাজ ঠিক আগের মতনই আছে। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কাইজারি গোঁফ, গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, মাথায় পাগড়ির মতন বাঁধা কমফর্টার, অধিকান্ত কপালে গুটিকতক চন্দনের ফুটকি আর গলায় 1 ছড়া গাঁদা ফুলের মালা। ঘরে ঢুকেই বাজখায় গলায় বললেন, নমস্কার মশাইরা, খবর সব ভালো তো? বীরেশ্বর সিংহি একটু আঁতকে উঠলেন। রামতারণ বাবু রেগে ফুলতে লাগলেন। কপিল গুপ্ত সহাস্যে বললেন, আস্তে আজ্ঞা হোক জটাধর বাবু, আপনি বেঁচে উঠেছেন দেখছি। আজকেও ভূত দেখাবেন নাকি? পটকার মতন ফেটে পড়ে রামতারণ বাবু বললেন, তোমাকে পুলিশে দেব, বেহায়া, ঠক, জোচ্চোর, ভূত দেখাবার আর জায়গা পাওনি। জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন, মুখুজ্জে মশাই রাগবারই কথা, আমার রসিকতাটা একটু বেয়ারা রকমের হয়েছিল, তা মানছি। মরা মানুষ সেজে আপনাদের ভয় দেখিয়েছিলুম, সেটা ঠিক হয়নি। তার জন্য আমি ভেরি সরি। মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না। রামতারণ মুখুজ্জে ক্রুদ্ধ বিড়ালের ন্যায় মৃদুমন্দ গর্জন করতে লাগলেন। কপিল গুপ্ত বললেন, কি বলতে চান বলুন জটাধর বাবু। অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন, মশাইরা
নোবেল পড়ে থাকেন নিশ্চয়ই। প্রেমের গল্প, বড় ঘরের কেচ্ছা, ডিটেকটিভ কাহিনী, রূপসী বোম্বেটে, এইসব। তার জন্যে কিছু পয়সাও খরচ করে থাকেন। কিন্তু বলুন তো, গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি? আগে না, আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যে কথা পড়েন। তা শরৎ চাটুর্যেই লিখুন আর 5 কড়ি দেই লিখুন। কেন পড়েন? মনে একটু ফুর্তি, একটু সুরসুরি, একটু টিপুনি, একটু ধাক্কা লাগাবার জন্যে। গল্প হচ্ছে মনের ম্যাসাজ, চিত্তের ডলায় মলায়। পড়লে মেজাজ চাঙ্গা হয়। আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই? রামতারণ বাবু প্রবীণ লোক, ওকে ভক্তি করি। ওর সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনী বলতে পারি না, তাই নিজেই নায়ক সেজে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলুম। রামতারণ বললেন, তোমার চা চুরুট পানের জন্য আমার যে 14.5 আনা গচ্চা গিয়েছিল তার কে? তুচ্ছ, অতি তুচ্ছ। 6-7 টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার। আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিলুম। কপিলগুপ্ত বললেন, যাই হোক, কাজটা মোটেই ভালো করেননি। আচমকা সবাইকে একটা শক দেওয়া অতি অন্যায়। আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হার্ট ফেল হতো। জটাধর হাত জোর করে বললেন, আচ্ছা, সে অপরাধের জন্য মাপ চাচ্ছি, আজ তার দণ্ডও দেব। ও ম্যানেজার কালীবাবু মশাই, বিস্তর চপ ভাজছেন দেখছি। একটা দাম কত? 6 আনা। বেশ বেশ বেশ, তা সস্তায় বলতে হবে। বড় বড় করেই গড়েছেন। ভালো মাস্টার্ড আছে তো? ছাতুগোলা নকল মাস্টার চলবে না, তা বলে দিচ্ছি। এই ঘরে 13 জন খাইয়ে রয়েছেন দেখছি। আমাকে আর কালীবাবুকে নিয়ে 15 জন। প্রত্যেকে যদি গড়ে 4 কানা করে চপ খান, তাহলে 15 × 6 আনা, তাতে হয় 22.5 টাকা। তার সঙ্গে চা, কেক, পান, তামাক ইত্যাদিও ধরুন 12 টাকা। একুনে হলো 35 টাকা। থামুন, আমার পুঁজি কত আছে দেখি। জটাধর পকেট থেকে মানি ব্যাগ বার করলেন এবং নোট গন্তি করে বললেন, কুলি যাবে, আমার কাছে গোটা 50 টাকা আছে। কালীবাবু, আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন। এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন। আজ আপনারা সবাই আমার গেস্ট, আমার খরচে সবাই খাবেন। না না, কোনো আপত্তি শুনবো না। আমার অনুরোধটি রাখতেই হবে, নইলে মনে শান্তি পাবো না। কপিলগুপ্ত বললেন, ব্যাপার কি জটাধর বাবু, এত দিলদুরিয়া হলেন কেন? জটাধরের মোটা গোঁপের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল। ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন, আপনারা হলেন ঘরের লোক, আপনাদের বলতে বাধা কি? কি জানেন, আজ বড় আনন্দের দিন। আজ আমার শুভ বিবাহ। রামতরণ বললেন, পৌষ মাসে শুভ বিবাহ কি রকম? তুমি ব্রাহ্ম না খ্রিস্টান? আজ বিবাহ তো তুমি এখানে কেন? আগে আমি খাঁটি হিন্দু। বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা 11টায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি। সিভিল ম্যারেজ তো পাঁজি দেখে হবার জো নেই। রেজিস্ট্রারের মর্জি মাফিক লগ্ন স্থির হয়। বিয়েটা চুকে গেলেই ভাবলুম। এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই। মাস্তুতো ভাইয়ের বাসায় উঠেছি। সে আবার পেট রোগা মানুষ, ভালো জিনিস খাবার শক্তিই নেই। কিন্তু বিয়ের দিনে 5 জনে মিলে ফুর্তি, একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন? আপনাদের কথা মনে এলো। ধরতে গেলে আমার আত্মীয়, বন্ধু, বরপক্ষ, কন্যাপক্ষ সবই আপনারা, তাই এখানে চলে এলুম। আমাদের কালীবাবু দেখছি অন্তর্যামী, ফিস্ট তৈরি করেই রেখেছেন। যা আছে দয়া করে তাই আজ আপনারা খান। কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না। আমার আস্তানায় একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে। বউ ভাত খেতে হবে। হ্যাঁ, বেশি কিছু নয়, ওই 4টি পোলাও, একটু মাংস, একটু পায়েস আর ঘন্টিওয়ালার দোকানের জাহাঙ্গীরি পালুসাই। মুখুজ্জি মশাই নিষ্ঠাবান লোক, তা জানি। কালীবাড়ির পাঁঠাই আনবো।
আমার স্ত্রীর রান্না খুব চমৎকার, আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন। আর একটা নিবেদন আছে স্যার, এখানকার মিউনিসিপ্যাল অফিসে একটা কাজের চেষ্টা করছি, সার্ভেয়ার আমিনের পোস্ট। মুখুজ্জে মশাই যদি একটু দয়া করে সুপারিশ করেন তো এখনই কাজটা পেয়ে যায়। ওকে সবাই খাতির করে কি না? রামতারণবাবু বললেন, তা না হয় একটা সুপারিশপত্র লিখে দেওয়া যাবে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বয়স তো 45-এর কাছাকাছি মনে হচ্ছে, এখন দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি? হ্যাঁ না স্যার, এই সবে প্রথম পক্ষ। এতদিন নানা জায়গায় ঘুরে বেরিয়েছি, বিবাহের রুচিও ছিল না, ভেবেছিলাম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তা হলো না, শেষটাই বন্ধনে জড়িয়ে পড়লুম। শুনবেন সব কথা স্যার? রামতরণ বললেন, বেশ তো, শোনাই যাক তোমার কথা, অবশ্য যদি গোপনীয় কিছু না হয়। জটাধর জিভ কেটে বললেন, রাম বলো, আমার জীবনে গোপনীয় কিছু নেই। এই জটাধর বক্সি একটু আমুদে বটে, কিন্তু খাঁটি মানুষ, চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না। ও ম্যানেজার কালীবাবু, আপনি খাবার পরিবেশন করুন, খেতে খেতেই কথা হবে। তো শুনুন মশাইরা, যুদ্ধের সময় সত্যিই আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতাম। 42 সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো, তখন ইংরেজের ওপর আর ভরসা রইল না। প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম। টামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো চলল। রোগে আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই। কাগজে সেসব আপনারা পড়েছেন। অনেক কষ্টে আমি যখন বর্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম, তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হলো। বড় করুণ কাহিনী তার। অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে। স্বামীর নাম বলহরি জোয়ারদার। রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল, ভালোই রোজগার করত। জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল। তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কিনা। যাবার সময় বলহরি তার বউকে বলল, অচলা চললুম, এ জীবনে হয়তো আর দেখা হবে না, তুমি যেমন করে পারো পালাও, দেশে ফিরে যাবার চেষ্টা করো। অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হলো। দলের সবাই একে একে মারা গেল, কলেরায়, টাইফয়েডে, বাঘের পেটে। অবশেষে অচলা আধমরা অবস্থায় মণিপুরে পৌঁছলো। আমার স্বভাবটা কিরকম জানেন, লোকের দুঃখ দেখতে পারি না, বিশেষ করে মেয়ে ছেলের। অচলাকে বললুম, আমার সঙ্গেই চলো, আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে। রামতারণবাবু প্রশ্ন করলেন, অচলার মা বাপ কোথা ছিল? হায় রে, তার আবার মা বাপ? তারা বহুকাল থেকে পেন্ডো শহরে বাস করত, সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয়। জাপানিরা এসে পড়লে অচলার মা বাপ, ভাই বোন কে কোথায় পালালো, বাঁচলো কি মরলো কেউ জানে না। তারপর শুনুন তো, অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গণ্ডি পেরিয়ে এলুম। তারপর মশাই 12 বছর নানা জায়গায় কাজ করেছি। ডিব্রুগড়ে, চাটগাঁয়ে, নোয়াখালীতে, রংপুরে, আরও অনেক স্থানে। কোনো চাকরি স্থায়ী নয়, থিতু হয়ে কোথাও বাস করতে পারিনি। অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি। স্থির করেছি আর নড়ব না, এখানে একটা কাজ জুটিয়ে নেব। কাজের জোগাড়ও প্রায় হয়েছে, এখন মুখুজ্জে মশাই একটু দয়া করলেই পেয়ে যাব। রামতারণ বললেন, কন্ট্রাক্টর সেকেন্দার সিংকে আমি বলবো, আর ইনফ্লুয়েন্স আছে, সে তোমার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তুমি তো বহুকাল ভ্যাগাবন্ড হয়ে ঘুরেছো, অচলা একদিন কোথায় ছিল? কোথায় থাকবে স্যার, আমার কাছেই ছিল। মেয়েটা বড় ভালো, রং তেমন ফর্সা নয়, কিন্তু মুখের খুব শ্রী আছে। প্রথম প্রথম বড় কান্নাকাটি করত, তারপর ক্রমশ সামলে উঠল। কিন্তু মাস 2 আগে দেখলুম আবার ঘ্যান ঘ্যানানি শুরু করেছে। জিজ্ঞাসা করলুম, কি হয়েছে অচলা? জবাব দিল, আমার মরণ হয় না কেন। আর এই ব্যাপারটা কি খোলসা করি বলো না।
অচলা বলল, তোমার জন্য কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে? ভালো জ্বালা, আরে আমার অপরাধটা কি? অচলা বলল, লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতেও পাও না। কি মুশকিল, তা আমাকে কি করতে বলো? অচলা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, জটাই বাবু, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? কপিলগুপ্ত বললেন, তা অচলা কিছু অন্যায় বলেনি। জটাধর বললেন, না মশাই, অচলা কিছু অন্যায় বলেনি। আমারও বুদ্ধিশুদ্ধি ছিল, বিলক্ষণ আছে। বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছা আমার মোটেই ছিল না, কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য নয়। কে এক কবি লিখেছেন না, শারদলতিকা কাম ললিত ললনাকায়। বাজে কথা মশাই, ললনা হচ্ছেন ছিনে জোঁক। ভেবে দেখলুম অচলাকে বিয়ে করে ফেলাই ভালো। তার স্বামী বলহরির কোনো পাত্তাই নেই, নিশ্চয়ই মরেছে। কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করার বিস্তর ঝঞ্ঝাট, তাই সিভিল ম্যারেজই স্থির করলুম। রেজিস্ট্রার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক, বললেন 12 বছর কেটে গেছে, তখন ভাববার কিছু নেই, স্বচ্ছন্দে বিয়ে করো। তাই আজ বিয়ে করে ফেললুম। রামতারণ বাবু বললেন, কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল, পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল। তার বলতে হবে না স্যার, আমার কাজে খুঁত পাবেন না। 12 বছর পূর্ণ হবা মাত্র অচলা তার লোহা আর শাঁখা ভেঙে ফেলল, সিঁদুর মুছল, থান পড়ল, তাকে দিয়ে দস্তুর মতন শ্রাদ্ধ করালুম, 5টি ব্রাহ্মণও খাওয়ালুম। সবে 3 দিন আগে তার অশৌচান্ত হয়েছে। তারপর সিভিল ম্যারেজ চুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে। হ্যাঁ, ভালো কথা মনে পড়ল। কালীবাবু, এই 7টা চপ আমি পকেটে পুরলুম, নিজে গপগপিয়ে খাবো আর সহধর্মিনীকে কিচ্ছু দেব না, তা তো হতে পারে না। তেমন স্বার্থপর আমি নই। বেচারি 15 দিন নিরামিষ খেয়ে আছে, এই 7টা চপের দামও আমি দেব। অতুল হালদার বললেন, খুব ইন্টারেস্টিং ইতিহাস, আমি নোট করে নিয়েছি। আমাদের হিন্দুস্তান মিরর কাগজে ছাপবো। আপনার কোনো আপত্তি নেই তো জটাধর বাবু? কিচ্ছু মাত্র না, স্বচ্ছন্দে ছাপুন। যদি চান তো আরো ডিটেল দিতে পারি, অচলা আর আমার ফটোও দিতে পারি। এই সময় একটি লোক টি ক্যাবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল, জটাধর বক্সি এখানে আছে। আগন্তুক লোকটি রোগা বেঁটে, পরনে ময়লা খাকি প্যান্ট, নীল জার্সি, তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট, হাতে একটা বড় রেঞ্জ। তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন, আমি জটাধর বক্সি। আপনি কে মশাই? তোমার জম। এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল। রামতারণ বললেন, কে হে তুমি, এখানে এসে হামলা করছো? জানো এলো ট্রেসপাস, ক্রিমিনাল কেস। নাম কি তোমার? আমার নাম বলহরি জোয়ারদার। আপনাদের কিছু বলছি না মশাই, আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে। রামতরণ বললেন, অবাক কাণ্ড, তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি? শুধু ভূতপূর্ব নয় মশাই, দস্তুর মতন জলজ্যান্ত বর্তমান স্বামী, ভবিষ্যতেও স্বামী। এই পাজি জটেশালাকে যদি জেলে না পাঠায় তো আমার নাম বলহরি জোয়ারদার নয়। রামতারণ বললেন, আচ্ছা ফেসাদ, কি হে জটাধর, এখন করবে কি? জটাধর করুণ স্বরে বললেন, আমার সর্বনাশ হবে স্যার, আপনি একটা ফয়সালা করুন। এই বলে জটাধর রামতারণের পা ধরলেন। রামতারণ বললেন, স্থির হও জটাধর, এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার। মীমাংসা তো অচলার হাতে। সে যদি বলে এই লোকটাই তার স্বামী, তবে আর কথা নেই, তোমাকে তাই মেনে নিতে হবে। ও জোয়ারদার মশাই, আপনি অচলার সঙ্গে দেখা করেছেন? তার আপনাকে বলতে হবে না, তার কাছ থেকেই তো আসছি। আমাকে দেখে মাগে বেদম কান্না শুরু করেছে। আমি ধমক দিতে বলল, জটাইবাবুকে ডেকে আনো, তার অমতে কিচ্ছু করতে পারবো না। ও জটাই যেন তার গুরু ঠাকুর। রামতারণ বললেন, ব্যাপারটা বিশ্রী রকম জটিল হলো দেখছি।
অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর বলহরি তাতে রাজি না হয়, তবে তো মহা ফ্যাসাদ, আদালতের ব্যাপার। কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি, নষ্টে মৃতে প্রবার্যতে। একটা শাস্ত্রবচন আছে না, 12 বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধ শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে। এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসায় অন্যায়। কপিল গুপ্ত বললেন, এনাক আর্ডেনের মতন মানে সরে পড়াই উচিত ছিল। বলহরি বলল, আহা কি কথাই বললেন মশাই, প্রাণ জুড়িয়ে গেল। নিজের স্ত্রীর কাছে আসবো না তো এই জটেকে দেখে জিভ কেটে পালাবো নাকি? জটাধর বললেন, আমি এই বলহরি জোয়ারদার মশাকে খেসারত হিসাবে কিছু টাকা দিতে রাজি আছি। এখন 50 দিতে পারি, বাসায় গিয়ে আরো 50। বলহরি গর্জন করে বলল, চপ রাওসোয়া, 100 টাকায় আমার বউ কিনতে চাও? একটা পাঁঠিও ও দামে মেলে না। কপিল গুপ্ত বললেন, ওহে জোয়ারদার, একটু বুঝে সুঝে তম্বি করো। তুমি তো তাল পাতার সে পায়, জটাধরের চেহারাটি দেখেছ তো? এক চড়েই তোমাকে সাবার করতে পারে। চড় মারলেই হলো, দেখছেন না ব্যাটা ভয়ে কেঁচো হয়ে আছে। 5টি বছর মাঞ্চুরিয়ায় জাপানিদের কাছে ছিলাম মশাই, জুজুৎসুর প্যাঁচ ভালো করেই শিখেছি। তারপর চীনেদের সঙ্গে 7 বছর কাটিয়েছি, ছাড়তে কি চাই? 3টে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি। জটাধরকে 2 আঙুলে টোকায় কাত করতে পারি। চল হতভাগা। কাঁচা পোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায়, তেমনি বলহরি জোয়ারদার জটাধরের হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলে গেল। রামতারণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এমন বিপদেও মানুষ পড়ে। আহা, বেচারা আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধ্যাবেলায় এই বিশ্রী কাণ্ড। অচলা মেয়েটার জন্য সত্যিই দুঃখ হচ্ছে। ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসাব করছিল। এখন উচ্চস্বরে বললেন, চলাই যাক অচলা, আজকে খরচা দেবে কে? জটাধর তো আপনাদেরকে বোকা বানিয়ে সরে পড়ল। কপিল গুপ্ত বললেন, সরে পড়েছে তো তাতে হয়েছে কি? আমরা তো নিজের খরচে খেতে প্রস্তুতি ছিলাম। কালীবাবু, তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো। কালীবাবু বললেন, কিন্তু ওই জটাধর যে নিজের 12টা চপ, 4খানা কেক আর 4টে বড় পেয়ালা চা খেয়েছে। তাছাড়া বউকে দেবে বলে 7টা চপ পকেটে পুড়েছে। মোট দাম হলো 9 টাকা 6 আনা। এ খরচ কে দেবে? কপিল গুপ্ত বললেন, মোটে 9 টাকা 6 আনা, 1.5খানা উপন্যাসের দাম। খরচটা আমাদের মধ্যেই চাড়িয়ে দাও। কি বলেন মুখুজ্জ মশাই? জটাধরের বিবেচনা আছে, বেশি ঠকায়নি। বীরেশ্বর সিংহি বললেন, আমি তখনই বুঝেছিলাম যে ওই বলহরিই হচ্ছে জটাধরের মাস্তুতো ভাই। 7টা চপ তার পেটেই যাবে। নমস্কার, কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে অতি অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।